সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই জানি যে 18 অক্টোবর থেকে রাত 9:39 বৃহস্পতি মিথুন থেকে কর্কটে ট্রানজিট হয়েছে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ আর কর্কট রাশির অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। সুতরাং বৃহস্পতির এই যে ট্রানজিটটা অত্যন্ত পজিটিভ করে, পজিটিভ ভাবে, পজিটিভ গ্রহের সাথে তার ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে। যদিও এই আলোচনাটা অনেক দিন আগে করা উচিত ছিল, কিন্তু আমার চেম্বার চলছে এবং আমি বারবার ধরে বলেছি আমার 6টা চেম্বার নর্মালি প্রতি মাসে হয়, আর মানে সাধারণতভাবে প্রত্যেকটা মাসে 6টা চেম্বার। এছাড়া আমার কিন্তু যে আমন্ত্রিত চেম্বার থাকে প্রায় 15-20টা কিন্তু চেম্বার থাকে। সুতরাং আমার সময় হয়ে ওঠেনি যে এই বিষয়বস্তুটাকে নিয়ে আমি আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জানা প্রয়োজন আছে যে বৃহস্পতি এই যে বুধের ঘর থেকে চন্দ্রের ঘরে এলো, কর্কটের ঘরে এলো। কর্কটের ঘরে যখন সে আসছে, আসার পর আবার 12ই যে নভেম্বর আবার বক্রি হয়ে যাচ্ছে। বক্রি মানে কি আমি বারবার ধরে বলেছি, আজকে আর নতুন করে বলবো না, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে বক্রি মানে মনে হয় যেন একটা গ্রহ পেছন দিকে আবার ফিরে যাচ্ছে। তাহলে এই 12ই নভেম্বর থেকে বৃহস্পতি আবার পেছন দিকে কিন্তু যেতে শুরু করবে, তার গমন আরম্ভ হয়ে যাবে এবং 5 ডিসেম্বর সেই বৃহস্পতি কিন্তু আবার মিথুনের ঘরে প্রবেশ করবে। মিথুনের ঘর থেকে এসেছিল, আবার মিথুনের ঘরেই ফিরে যাবে। এটা হচ্ছে খুব ন্যাচারাল জিনিস যদি আমি সাধারণ অর্থে যদি আমি বোঝাই। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউস কিন্তু হচ্ছে এই যে ট্রানজিট হয়েছে, এই ট্রানজিটের ফলে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান 2:1% মধ্যে দিয়ে রবিকে কিন্তু হিট করছে। এখন ফিজিক্যালি রবি কোথায় বসে আছে সেটা দেখা ভীষণ প্রয়োজন, তাই জন্যই কিন্তু বলছি আমি এটা একটা সার্বিক মতে আলোচনা করব। এবার প্রত্যেকটা জাতক জাতিকার ছকের মধ্যে রবির অবস্থান আলাদা আলাদা হবে, তাহলে সার্বিক মতে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা আমি দেখব রবির অবস্থান কোথায়, তার দ্বারা আমি আলোচনা করব। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে যতদিন মানে 18ই অক্টোবর 9:38 পর্যন্ত যদি আমি দেখি, তাহলে শনির অবস্থান কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকে পজিটিভ ছিল না। যখনই বৃহস্পতি ট্রানজিট করলো তখনই কি হয়ে গেল, সমসপ্তমে যে শনিকে হিট করছে সেই শনির যে 3টে দৃষ্টি 3, 7, 10, সেই 3 নম্বর ঘরটা কিন্তু মিনের ঘর, বৃহস্পতির ঘর। তাহলে যখনই শনি পজিটিভ হয়ে গেল তখনই কিন্তু কি হলো, বৃহস্পতির দ্বারা শনি পজিটিভ হয়ে গিয়ে বৃহস্পতিকে পজিটিভ করে দিল এবং বৃষর ঘরে যে রবি এবং শুক্রের অবস্থান নরমালি সৃষ্টি হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রবি এবং শুক্র দারিদ্র্যযোগ সৃষ্টি হয়েছিল, তাহলে সেটাও কিন্তু অফ করে দিল। কেননা শুক্রের নেগেটিভিটিকে অফ করে দিল, রবিরও নেগেটিভিটিকে অফ করে দিল। তার কারণ আমি বলেছি যে শনি যখন উচ্চস্থ হয়ে যায় তখন তার সাথে বা তার দৃষ্টিতে যে যে গ্রহগুলো পড়ে তার নেগেটিভিটিকে সে ব্লক করে দেয়, নেগেটিভিটিকে আর ইনক্রিজ করতে দেয় না। তাহলে এর প্রভাবটা কিন্তু মারাত্মকভাবে পড়ছে। তাহলে এখন দেখার প্রয়োজন যে সিংহ রাশি সাপেক্ষে তাহলে এই যে ট্রানজিটটা কি সিচুয়েশন ক্রিয়েট করেছে।
যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি যে সূর্য এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা যখনই অফ হয়ে গেছে, তখনই কিন্তু সিংহ রাশি সাপেক্ষে যদি দেখা যায় সূর্য সেকেন্ড হাউসে চলে এসছে। আর সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যদি আমি দেখি তাহলে কেতুর অবস্থান রয়েছে। তাহলে কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যখনই শনি পজিটিভ হয়ে গেল ট্রানজিটের ফলে, তখনই কিন্তু দারিদ্র যোগ অফ হয়ে গেল, সূর্য উচ্চস্থ হয়ে গেল, সেকেন্ড হাউসকে রিপ্রেজেন্ট করলো এবং সেকেন্ড হাউসে বুধের সাথে সম্পর্ক স্থাপন করে বুধাদিত্য যোগ সৃষ্টি করলো। সায়েন্সটা বোঝা দরকার। যখনই বুধাদিত্য যোগ সৃষ্টি করলো এবং রবির ঘরে কেতু যখন পাওয়ারফুল হয়ে গেল, তার মানে রবির দ্বারা স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু দুটো রয়েছে, যেটা যে রবি যতই পাওয়ারফুল হোক না কেন, রবির একটা নেচার হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে ফিজিক্যালি রবি যখন বসে আছে, তাহলে ফিনান্সিয়াল উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটা বৃদ্ধি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা থাকবে। এক নাগারে একইভাবে স্টেবল হয়ে রয়েছে সেটা কিন্তু হবে না, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার সেই ঘরেই কিন্তু আবার দেখা যাচ্ছে, সেই বুধের ঘরেই কিন্তু শুক্র বলহীন হয়ে বসে রয়েছে। বলহীন মানে কি, তার নেগেটিভিটিটাকে সে কিন্তু ইনক্রিজ করতে পারছে না, সে নেগেটিভিটিটা ডিক্রিজ হয়ে গেছে। তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে আমার আমিত্বটা, আইডেন্টিটি ক্রাইসিসই বলো বা যে কোনো কিছুই বলো, মানে আমার পজিশন বলো, আমার ফেম বলো, বা আমার অ্যাডজাস্টমেন্টের জায়গা বলো, কম্প্রোমাইজের জায়গাটা বলো, বা আমার বিজনেস ক্ষেত্র বলো, আমার সার্ভিস ক্ষেত্র বলো, বা আমার গৃহগত অবস্থান বলো, প্রত্যেকটা জায়গায় ফেম বৃদ্ধি হওয়ার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমার পজিশন বৃদ্ধি পাওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যখনই পজিটিভ শুক্র এবং রবির ইম্প্যাক্ট ক্রিয়েট হলো, তখন আমি কিন্তু প্রয়োজনে, সেটা পার্সোনাল লাইফ হোক, সেটা প্রফেশনাল লাইফ হোক, আমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো, কম্প্রোমাইজ করতে পারবো, স্যাক্রিফাইস করতে পারবো। আমার মধ্যে যে আইডেন্টিটি ক্রাইসিসের প্রবণতা, ইগো প্রবলেম, সন্দেহ প্রবণতা, সেই জায়গাগুলো কিন্তু কি হবে, ডিক্রিজ হবে, বা সেই জায়গাগুলো কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নরমালি কেতু সেকেন্ড হাউসে বসে রয়েছে, এবং যদি আমি বৃহস্পতির ট্রানজিট লক্ষ্য করি তাহলে সেকেন্ড হাউসে কিন্তু কেতুর অবস্থান। তাহলে অর্থনৈতিক জায়গায় স্যাটিসফ্যাকশন, সঞ্চয়ের জায়গায় স্যাটিসফ্যাকশন, দৃষ্টিভঙ্গির জায়গায় স্যাটিসফ্যাকশন, আমার সাথে সবচেয়ে ক্লোজ যারা রয়েছে তাদের দ্বারা আমি স্যাটিসফাই হচ্ছি, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 1 2 3 4 5 6 7 8, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 8 নাম্বার ঘরে কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছিল। তার কারণ যখন শনির ঘরে রাহু বসে থাকে, রাহু এবং শনির একত্রীকরণে শ্রাপিত দোষ যে সৃষ্টি হয়, যখনই শনি পজিটিভ হয়ে গেল, রাহুর নেগেটিভিটিকে যখনই ব্লক করে দিল, তার মানে 8 নাম্বার ঘরে রাহু পজিটিভ ভাবে যখন ইম্প্যাক্ট ক্রিয়েট করতে শুরু করলো, আমাদের জীবনে দেখা যাচ্ছে, মানে 8 নাম্বার ঘর মানে কি, 8 নাম্বার ঘর মানে লেন্দি প্রসেস, 8 নাম্বার ঘর মানে মারক স্থান, 8 নাম্বার ঘর মানে হচ্ছে সাইলেন্ট কিলার। তাহলে নিঃশব্দে যে নেগেটিভিটি আমাদের এতদিন পুরে পুরে খেয়েছে বা একদম শেষের দিকে নিয়ে যাচ্ছিল, আমরা কিন্তু ওভারকাম করার বা আমরা রেকটিফাই করার বা আমরা প্রতিকূলতা থেকে বেরোবার একটা অপরচুনিটি পাবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা ফিনান্সিয়াল জায়গাটা উন্নতি করছে, বলবান করছে, জৈবিক চাহিদা বৃদ্ধি হচ্ছে, শুক্রের পজিটিভিটি হচ্ছে, এটা তো সার্বিক মতে। কিন্তু এমন দেখা গেল 20%, 30%, 5%, যত পার্সেন্টই হোক, এমন অনেক মানুষ আছে, আমি লক্ষ লক্ষ মানুষের প্রেডিকশন করি, আমি জানি, যারা কিন্তু সুতোর উপর দিয়ে হাঁটছে। দেখা যাচ্ছে যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে তারা ড্যামেজ হয়ে যেতে পারে, নিঃস্ব রিক্ত হয়ে তারা চলছে। এই যে একদম নিঃস্ব রিক্ত হয়ে যাওয়া এবং এক চুলের এই দিক ওই দিকে
ড্যামেজ হয়ে যাওয়া, আমি একদম শেষ হয়ে গেলাম বা সার্ভাইভ করলাম, এই সিচুয়েশন যাদের রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে কিন্তু ফিরে আসার সময় এবং বৃহস্পতির এই ট্রানজিটটা তাদেরকে ফিরিয়ে আনবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, খুব ভালো মতন যদি দেখা যায় 9 নাম্বার ঘরে কিন্তু শনির অবস্থান রয়েছে এবং শনির অবস্থান কিন্তু উচ্চস্থ করে দিচ্ছে, কেননা বৃহস্পতি এবং শনির একত্রীকরণ উচ্চস্থ হয়ে যাচ্ছে, যেহেতু বৃহস্পতি ট্রানজিট শনিকে উচ্চস্থ করে দিচ্ছে। তাই জন্য এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমাদের পরিবারে এমন অনেকে আমরা রয়েছি, দেখা যাচ্ছে আমাদের বাবা আছে তো মা নেই, মা আছে তো বাবা নেই, মানে এমন অনেক মানুষও রয়েছে বা এমন অনেক সন্তান রয়েছে তাদের এই ধরনের, যে দেখা যাচ্ছে মাই কাজ করছে, বাবা মায়ের দুজনের কাজ করে, বা দেখা যায় বাবাই হচ্ছে মা বাবা দুজনের কাজ করে, হ্যাঁ, দুজনের দায়িত্ব পালন করে। এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ফ্রুটফুল। এবং শনি কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায় শুক্রকেও হিট করছে, তাহলে এই সময়টা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা অনেক সময় সন্তান প্রাপ্তির জন্য শারীরিক মিলন ঘটাই এবং শরীরে সন্তান নিয়ে আসি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ সময় এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হার না মানা মনোভাব এবং কর্ম বিপুল পরিমাণে বৃদ্ধি করা সবকিছু ঠিক আছে, কিন্তু যখনই 12 নাম্বার ঘরকে হিট করছে 3936 কানেকশন, বৃহস্পতির যে দৃষ্টি 12 নাম্বার ঘরকেও যখন হিট করছে, অনেক সময় কিন্তু আমরা অল্প সময় বেশি পাওয়ার প্রবণতার জন্য নিজের ভেতরের পাওয়ারটাকে বা শিক্ষাটাকে বিলীন করি না। আমরা অনেক সময় কিন্তু অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হই, চালিত হই, পরিচালিত হই, এটাও কিন্তু আমি দেখতে পেয়েছি। সুতরাং অন্যের দ্বারা চালিত বা পরিচালিত যদি আমরা হই, তাহলে আমরা আমাদের নিজস্বতাকে যদি বজায় না রাখি, কেননা রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে, সুতরাং তারপরেও যদি দেখা যায় আমি আমার উপর বিশ্বাস না করে আমি অন্য কাউকে বিশ্বাস করে তার কথা শুনে নিজেকে জাজ করছি বা আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করছি, তাহলে সেটা আমার পতনের কারণ হবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। তেমন তবে মঙ্গলের অবস্থান যদি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলবো, অবশ্যই কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান রয়েছে এবং বুধ সেখানে যখন দৃষ্টি দিচ্ছে, ফাটকা রিলেটেড জায়গাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো কারণে হয়তো কম সময় বেশি অর্থ উপার্জনের জন্য বা দেখা যাচ্ছে আমার এত হিউজ পরিমাণে দেনা রয়েছে, সেটাকে ওভারকাম করার জন্য হঠাৎ করে আমার বুদ্ধি যুক্তি ফাটকাকে বিশ্বাস করতে পারে। আমার বুদ্ধি যুক্তি যদি কখনো ফাটকাকে বিশ্বাস করতে শুরু করে, তাহলে মাথায় রাখার প্রয়োজন, ক্ষণিকের লাভ আমি হয়তো পেলাম, ক্ষণিক দেখা গেল আমার সফলতা বলতে যা বোঝায় বা অর্থ পেলাম, কিন্তু সেটা পরবর্তী জীবন বা সুদূর প্রসারী যদি আমি জায়গাটা দেখি, সেই জায়গায় কিন্তু আমার সফলতাকে খণ্ডিত করে দেবে, আমার দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও কিন্তু খণ্ডিত করে দেবে, আমার লড়াইয়ের জায়গাটাকেও কিন্তু খণ্ডিত করে দেবে, আমার প্রচেষ্টার জায়গাটাকেও কিন্তু খণ্ডিত করে দেবে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে আলটিমেট বৃহস্পতির ট্রানজিট কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ। আজকের মতন এইটুকুই, নমস্কার।